চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রাত থেকে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। ভোটাধিকার ইস্যুতে আজও উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। নেত্রকোনায় সাবেক ইউপি সদস্য সহ ৩ জনকে কুপিয়ে হত্যা। দেখছেন দেশের খবর, আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির ফ্লোট গাছের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলাম। শুরুতে শিক্ষাঙ্গনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষ চলছে। দুপুর 12টার পর ক্যাম্পাসের 2 নম্বর গেটের কাছে জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এই সময় সহ উপাচার্য প্রশাসক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আজ বেলা 11:30টার দিকে এক প্রান্তে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নেন, বিপরীত দিকে ছিলেন এলাকাবাসী। দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এই সময় সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ শিক্ষকরা দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, এর আগে আপনি বলছিলেন যে ধাওয়া পাল্টা ধাওয়া না থাকলেও আমরা সেখানে কিন্তু দেখছিলাম যে তারা সংঘর্ষ মাঝে মাঝেই বাড়ছে। ১৪৪ ধারা জারির পর এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? ধন্যবাদ বাবলি। একটি শান্তির খবর হচ্ছে যে কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট 2 আগে সেনাবাহিনীর একটি বিশাল বহর, সেই সাথে র্যাব, ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলাকারী বাহিনীর একটি টিম এখন প্রবেশ করেছে বিশ্ববিদ্যালয় এলাকায়। অর্থাৎ সেটি এই এলাকা দিয়ে আমরা দেখেছি যে এলাকা জোবরা এলাকার সাথে যে গন্ডগোলটি হচ্ছিল সেই দিকে গিয়েছে। অর্থাৎ এখন সংঘর্ষ নাই, তবে যেহেতু ১৪৪ দ্বারা জারি অর্থাৎ সকাল থেকে এই পর্যন্ত আইন শৃঙ্খলাকারী বাহিনী আমরা কাউকে দেখতে পাইনি, কিন্তু মিনিট 2 আগে সবাই একসাথে অনেকগুলো গাড়ি বহর নিয়ে সেই এলাকায় প্রবেশ করেছে। এটি হচ্ছে সর্বশেষ খবর। আর আরেকটি হচ্ছে যে এখানে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল পরীক্ষা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আর ১৪৪ দ্বারা যেহেতু আগামীকাল 12টা পর্যন্ত সেটি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল 12টা পর্যন্ত এটি বলবৎ থাকবে। আর আহতের সংখ্যাটি আমি এখন বলে রাখি, সর্বশেষ আমরা খবর পেয়েছি এখানকার যে মেডিকেল রয়েছে এখানে 20 জনের মতো আমরা বিভিন্নভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা সেদিন অবস্থা আমরা দেখতে পেয়েছি। তাদেরকে যারা একটু বেশি খারাপ অবস্থা তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তো সর্বশেষ এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে সেনাবাহিনীর বহরটি এখানে প্রবেশ করায় হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে সবাই আশা করছেন। তো সর্বশেষ তথ্য হচ্ছে সেটি যে 4:02 মিনিট আগে সেনাবাহিনীর এই টিমটি প্রশাসনের বহর নিয়ে এই এলাকায় প্রবেশ করেছে। হয়তো এটি আইন শৃঙ্খলা রক্ষা হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে, সে ধরনের সবাই আশা করছে। আপাতত বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এতটুকুই রয়েছে। বাবলি, আমরা সেই প্রত্যাশা করছি যেন নিয়ন্ত্রণে চলে আসে খুব দ্রুত সময়ের মধ্যে। আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। এবারে রাকসু নির্বাচনের খবর। 4 ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন আবার শুরু হয়েছে। দুপুর 2:15টার দিকে মনোনয়ন ফর্ম নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। সকাল 11টার দিকে ফর্ম তুলতে গেলে ছাত্রদলের বাধার মুখে পড়েন আম্মার। এর আগে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষ কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। পরে সাধারণ শিক্ষার্থী ও সাবেক সমন্বয়করা উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধস্তাধস্তি হয়, ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুপুর 1:15টার দিকে তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করেন। পরে আবারও মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। কোষাধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নেয় ছাত্রদল। দর্শক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেডের পদ উন্মুক্ত করা সহ কৃষিবিদ ঐক্য পরিষদের 3 দফা দাবিতে
রেলপথ অবরোধ করে রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় 2 ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি এখন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে একটু সংশোধনী দেই, সেটি হচ্ছে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কৃষি অনুষদের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রায় 4.5 ঘন্টা এই রেলপথ অবরোধ করে রেখেছিল এবং আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে তারা কিন্তু রেলপথ থেকে ইতিমধ্যে সরে গিয়েছে এবং ঢাকা ময়মনসিংহ রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এখানে ময়মনসিংহ জেলা প্রশাসন এবং পুলিশ সুপার এসেছিলেন, তাদের সাথে শিক্ষার্থীরা কথা বলেছেন এবং তারা কৃষি উপদেষ্টার সাথে কথা বলে আগামী মঙ্গলবার এই কৃষি উপদেষ্টার সাথে তাদের বৈঠকের আশ্বাসে তারা কিন্তু এই রেলপথ থেকে তারা সরে দাঁড়িয়েছে এবং এখন কিন্তু এই রেলপথ দিয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এই 4.5 ঘন্টায় কিন্তু এই যে রেলপথে চলাচলকারী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছিলেন এবং শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে আমরা দীর্ঘদিন যাবত এটি দাবি জানিয়ে আসছি, বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি, কিন্তু সংশ্লিষ্টরা কিন্তু কেউ এই বিষয়ে এগিয়ে আসেনি এবং তাদের দাবির কর্ণপাত করেনি, যার ফলে কিন্তু তারা বাধ্য হয়ে তারা রেলপথ অবরোধ করেছিলেন এবং তারা বলছেন যে তাদের এই আন্দোলনের কারণে তাদের যে পড়াশোনা সেটিরও কিন্তু ক্ষতি হচ্ছে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মাঝে যদি সরকার তাদের দাবি না মেনে নেয় তাহলে তারা আরো কঠোরতর আন্দোলনে তারা যাবেন। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই রেলপথ অবরোধ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের রেলপথ অবরোধের বিষয়ে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। এ পর্যায়ে সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। 3 মাস পর কাল খুলছে সুন্দরবন, প্রত্যাশায় পর্যটন ব্যবসায়ীরা। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। নেত্রকোনায় পূর্ব শত্রুতার জের ধরে এক সাবেক ইউপি সদস্য হত্যার জের ধরে খুন হয়েছেন আরও 2 জন। শনিবার রাতে উপজেলার মৌগাতি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌগাতি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া, নূর মোহাম্মদ ও রফিক মিয়া। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে দুজাহানের সমর্থকরা প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে 4 জনকে আহত করে। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যান। আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজনের মৃত্যু হয়। দর্শক, 3 জন নিহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। প্রায় পুরুষশূন্য হয়ে গেছে গ্রাম। সাধারণ মানুষ রয়েছে মারাত্মক আতঙ্কে। বিস্তারিত জানাতে সদর উপজেলার জামাটি গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, গ্রামের পরিস্থিতি এই মুহূর্তে আসলে কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বাবলি। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি সেই জামাটি গ্রামে এবং নিহত নূর মোহাম্মদের বাড়িতে, এবং আমি সারা গ্রাম জুড়েই দেখে আসলাম, ঘুরে আসলাম। সেখানে প্রায় পুরুষশূন্যই বলা যায়। দূর দূরান্ত থেকে কিছু আত্মীয় স্বজন এই শোকের সংবাদ পেয়ে তারা আসছেন এবং গত রাতে সন্ধ্যা থেকে বিচ্ছিন্নভাবে আসলে এই গ্রামের মধ্যে 3টি ঘটনা ঘটে এবং 3 জন ছাড়াও আরও 3 জন আহত রয়েছে। এরকম একটি ভয়াবহ সংঘর্ষের পরে সারা গ্রাম জুড়েই আতঙ্ক বিরাজ করছে এবং প্রায় পুরো শূন্যই রয়েছে এখন। এই এমনি অবস্থার মাধ্যমে গ্রামের সাধারণ অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে পরবর্তীতে আজ রাতে এই ঘটনার প্রেক্ষিতে আজ রাতে কি আরও ভয়াবহ কিছু ঘটে কিনা সেই ব্যাপারগুলো তারা প্রশাসনের সহযোগিতায় আজকের রাতটি বা পরবর্তী সময়টি তারা নিরাপত্তা দাবি করছেন। মূলত এছাড়া আরও যে বিষয়টি রয়েছে সেগুলো ঘটনা যে কারণে এইসব হত্যাকাণ্ডগুলো হয়েছে তার আসল কারণ উদ্ঘাটনে প্রশাসন আরও তৎপর হবে এবং গ্রামবাসীর আগামী নিরাপত্তায় প্রশাসনিক এখানে কঠোর নজরদারি থাকবে, এমনটাই প্রত্যাশা করছে গ্রামের সাধারণ মানুষ। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে 3 জন নিহতের ঘটনার সর্বশেষ। দর্শক, নেত্রকোনায় যে 3 জনকে খুন করা হয়েছে তার সবশেষ পরিস্থিতি জানছিলাম।
এই মুহূর্তে ইসি সচিব ব্রিফ করছেন, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। তাদের জন্য ভোটের ব্যবস্থা কিভাবে কি করবে, কি প্রসেসিং করবে তারা, ওনাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারেও যে ভোটের ব্যবস্থা আছেন তারা একজন সহযোগী নিয়ে যান এবং সহযোগী নিয়ে করতে পারেন। এখন আরেকটা প্রস্তাব আসছে আজকে, যদিও এটা আজকের বিষয়বস্তু না, আমার সেরকম যদি হয় তাহলে তার জন্য ব্যালটে আলাদা প্রভিশন করতে হয়। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো, প্রস্তাবটা আসুক, তার পরবর্তীতে কতটুকু সম্ভব হবে কতটুকু সম্ভব হবে না এটাও তো আমাদের পর্যালোচনার ব্যাপার। সব প্রস্তাবিত সময়ের প্রেক্ষাপটে, অর্থের প্রেক্ষাপটে, বাস্তবতার প্রেক্ষাপটে তো গ্রহণযোগ্য, বাট আমরা চেষ্টা করবো যতটুকু ওদেরকে সহনশীলতার পর্যায়ে আনতে। একটা প্রশ্ন, যে ভোটারগুলো বাদ দেওয়া হয়েছে এটার কি কোনো দাবি আপত্তি পরে যদি তারা দাঁড়ায় বলে যে না আমরা ভোটার, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? পর্যালোচনা করার সুযোগ তো সবসময় থাকে। হালনাগাদে আপনাদের নারী ভোটারের সংখ্যা বেশি, কিন্তু সার্বিকভাবে তো নারী ভোটারের সংখ্যা কম। এই যে ব্যবধান কমানোর জন্য এটা পরিসংখ্যানগত বিশ্লেষণ, এই পরিসংখ্যানগত বিশ্লেষণগুলো এখনো করিনি, আমি সংখ্যাগত বিশ্লেষণটা দিলাম। এরপরে আপনার এটার ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন অ্যান্ড মিন ভেরিয়েশনগুলো আমরা যখন আলোচনাটা করব তখন আপনার প্রশ্নের উত্তরটা বোধহয় আরও দেওয়া সহজ হবে। অনেক ধন্যবাদ। এতক্ষণ ইসি সচিব ব্রিফ করছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এর সাথে সময় হয়ে গেল আরেকটি বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। বান্দরবানে 4 শতাধিক গরিব দুস্থ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে বান্দরবান সেনা রিজিয়নের 7 ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে সেনানিবাসে দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই সাথে রোগীদের আর্থিক সহায়তা ও বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন 7 ফিল্ড অ্যাম্বুলেন্সের উপ অধিনায়ক ডাক্তার মেজর সাইফুল ইসলাম, ক্যাপ্টেন মোহাম্মদ আবু সায়েম, ক্যাপ্টেন বুশরাতুল জান্নাত। বিভিন্ন সময়ে বান্দরবান সেনা রিজিয়নের 7 ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবান জেলা শহর ও দুর্গম এলাকায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। দেশের খবর শেষ করার আগে নাসির ফ্লোড গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রাত থেকে সংঘর্ষ, 144 ধারা জারি। ভোটাধিকার ইস্যুতে আজও উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। নেত্রকোনায় সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে কুপিয়ে হত্যা। 3 মাস পর কাল খুলছে সুন্দরবন, প্রত্যাশায় পর্যটন ব্যবসায়ীরা। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।